দর্শক, যেমনটি বলছিলাম, মতামত পর্বে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হবেন। তিনি যুক্ত হয়েছেন, তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি শাহিদুল ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে, শুভ সন্ধ্যা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আজকের টেলিশিরোনাম নামটি দেখেছেন এবং টেলিশিরোনামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইব। প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে, ভারতে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় খুন। মরদেহ উদ্ধার নিয়ে কেন এত ধোঁয়াশা তৈরি হলো? আপনি কি বলবেন এ ব্যাপারে? ধন্যবাদ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের জাতীয় সংসদের ৩৫০ এমপির মধ্যে একজন নির্বাচিত সংসদ সদস্য ভারতে, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ। সেখানে আমি যতদূর জানি তিনি ১২ তারিখ, চলতি মাসের ১২ তারিখ চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন, জি, এবং বাংলাদেশের দর্শনা বন্দর দিয়ে তিনি প্রবেশ করেছেন ভারতে। সেখানে যাওয়ার পর তিনি তেনার ২৫ বছরের পুরনো এক বন্ধুর বাড়িতে উঠেছেন ওই দিনই। জি, এবং তিনি চিকিৎসার জন্য গেছিলেন যতদূর জানি। যাই হোক, খুবই দুঃখজনক। আমরা গত পরশুদিন থেকে লক্ষ্য করছি যে উনার মেয়ে গত ৪ দিন যাবৎ বাবার সাথে যোগাযোগ করতে না পেরে, জনাব আনোয়ারুল আজিম সাহেবের সাথে যোগাযোগ না পেরে তিনি গতকাল খুব সম্ভবত আ ঢাকায় ডিবি পুলিশের কাছে জিডি করেছেন, এবং সেখানে এ বিষয়ে আ তথ্য জানতে চেয়েছেন, অভিযোগ জানিয়েছেন। জি, বা উনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন যোগাযোগ নেই। এই বিষয়টি তিনি বাংলাদেশের পুলিশকে জানিয়েছেন। তো এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এবং পার্শ্ববর্তী দেশে। আ এটা যদিও উনার ব্যক্তিগত সফর, যদিও কোনো রাষ্ট্রীয় সফর নয়, তারপরেও তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ৩৫০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির একজন তিনি। জি, আ আ এটা খুব স্বাভাবিকভাবে তিনি যখন বাংলাদেশ ত্যাগ করবেন, বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর তাদের অবগত হওয়ার কথা, এবং বিশেষ করে এটা তো আমাদের হোম অফিস, বিশেষ করে আমাদের যে ইমিগ্রেশন, জি, তারা তো জানে যে বাংলাদেশ পার হয়েছেন। ইন্ডিয়ার হোম অফিসও জানে যে তিনি প্রবেশ করেছেন, যেহেতু ইমিগ্রেশনের মাধ্যমে তিনি ওখানে গিয়েছেন। তো সার্বিকভাবে তার যদিও তিনি প্রটোকল অনুযায়ী পুলিশ নিরাপত্তা পাওয়ার কথা না, যেহেতু ব্যক্তিগত সফর। তারপরেও পুলিশ অবগত রয়েছে যে বাংলাদেশের একজন পার্লামেন্ট সদস্য ওই দেশে প্রবেশ করেছেন। তার ব্যাপারে তাদের আলাদা একটা দৃষ্টিভঙ্গি থাকবে। তিনি কোথায় যাচ্ছেন এগুলো নিশ্চয়ই তিনি ইমিগ্রেশনে বলেছেন, কি পারপাস এ ওই দেশে যাচ্ছেন। কিন্তু এটা দুঃখজনক আ আ যে তিনি ওখানে খুন হয়েছেন, এবং খুন হওয়ার বিষয়টি বাংলাদেশ কিংবা কলকাতার পুলিশ কেউই অবগত ছিল না। এবং এটা যখন এই ভদ্রলোকের মেয়ে ঢাকায় ডিবিতে জানানোর পরে বাংলাদেশের পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে, কলকাতার পুলিশের সাথে যোগাযোগ করেছে। তারপর আজকে যে তথ্যটি এলো যে ভদ্রলোক সেখানে খুন হয়েছেন, জি, এবং সেই খুনের ঘটনায় খুব সম্ভবত ওখানে ২ জন এবং বাংলাদেশে ২ জন বা ৩ জনকে আটক করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, পররাষ্ট্র অঙ্গনে সব জায়গায় বেশ আলোচনা চলছে। এবং তিনি খুনটা কিভাবে হলেন, কেন হলেন, বা এই বিষয়টা আমি মনে করি এটার ধারণা করা হচ্ছে যে খুন কয়েকদিন আগে হয়েছেন তিনি। তো অন্তত কলকাতার পুলিশ সেই ব্যাপারে তাদের কাছে তথ্য থাকার কথা। তারা সেই তথ্য বাংলাদেশকে জানানোর কথা। জি, বা এটা আরো আগে তারা উদ্যোগ নেয়া, বা প্রথমত তো এই ধরনের একটা অপরাধ সংগঠনের আগে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। কারণ আমি যতদূর জানি আমাদের বাংলাদেশে অন্তত পৃথিবীর বাইরের কোন দেশের কোন ভিআইপি কোন গেস্ট আসলে সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবেই আসুক না কেন, তাকে অন্তত বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি যাই হোক না কেন ভালো একটা সিকিউরিটি দেওয়া হয়। জি, সেক্ষেত্রে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও এই ভদ্রলোক কিন্তু সেই সিকিউরিটি পাননি বলেই মনে হচ্ছে। কারণ সিকিউরিটি পেলে তাকে এভাবে জীবন দিতে হওয়ার কথা ছিল না। এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ রাষ্ট্র থেকে রাষ্ট্র পর্যায়ে সেভাবে আ আগাম যে সতর্কবার্তা বা আগাম তথ্য প্রদান করা, আগাম ব্যবস্থা নেওয়া বা আগাম জিনিসটা জানানো, সেটা আমরা পরিলক্ষিত করিনি, পাইনি। ভদ্রলোকের মেয়ে অভিযোগ করার পরেই বিষয়টা সামনে এসেছে, জি, মিডিয়াতেও এসেছে, এবং এই যে উনার লাশ আ বাংলাদেশে হয়তো প্রেরণ করা হবে। এই ব্যাপারে আইনি পদক্ষেপগুলো নেওয়া হবে। ২ জন বা ৪ জন গ্রেফতার হয়েছে। কিন্তু টোটাল বিষয়টা এখনো আমার কাছে, যেহেতু এটা ওই ২ দেশের পক্ষ থেকে আগামভাবে জানানো হয় নাই, তারা নিজে থেকে কিছু বলে নাই। এটা কিছুটা ধোঁয়াশা তো অবশ্যই তৈরি করে। সেই ধোঁয়াশা আসলে আমরা ধারণা করে আ
যেহেতু এটা খুনের ব্যাপার, আমরা বলতে বলতে পারবো না, বলা উচিত হবে না। আমরা আমাদেরকেও হয়তো আর অপেক্ষা করতে হবে যে তারা অফিসিয়ালি কি বলে, বা মিডিয়া এখানে আরো এটার ভেতরের কোনো তথ্য, কোনো খবর বের করতে পারে কিনা, সেই পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। একই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে কলকাতায় বাংলাদেশিরাই হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তদন্তের আগেই এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এই ধরনের বক্তব্যকে আমি কোনোভাবেই সমর্থন করি না। এটা আমি না, এটা কোনো দেশের, সভ্য দেশের আইন, কোনো সিভিলাইজ কান্ট্রি, কোনো হিউম্যান রাইটস, কোনো কিছু এটাকে সমর্থন করতে পারে না। এটা হচ্ছে আমাদের যে অতি কথন, আমরা যে কোনো ঘটনা ঘটার আগেই বা ঘটনা ঘটার পরপরই কোনো কিছু মানে ধারণা করে একটা বক্তব্য দিয়ে দিই। আমি একটু আগে কিন্তু বললাম আমি ধারণা করে অনেক কিছু বলতে পারবো না। জি, সেখানে বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে এত দায়িত্বশীল একজন মন্ত্রী, এবং এটা ইন্টারন্যাশনাল লেভেলে ঘটনাটা ঘটেছে, তিনি এর সাথে সাথে এরকম একটা মন্তব্য করে বসলেন। এটা কখনোই কাম্য না, এবং এই ধরনের দায়িত্বশীল পর্যায় থেকে যখন এই ধরনের মন্তব্য করা হয়, তখন এই ঘটনাগুলো কিন্তু প্রভাবিত হয়। এরকম নজির বাংলাদেশের ইতিহাসে আছে। আর জি, এখানে উনি এই কথা দ্বারা তিনি যেটা বুঝাতে চেয়েছেন, তিনি ভারতকে সেভ করার চেষ্টা করেছেন। তো উনার মানে এটা একটা ইনসিডেন্ট বা একটা অঘটন ঘটতে পারে, এটা ভারতের ছাড়াও অন্য কোনো দেশেও ঘটতে পারে। কারণ অপরাধ তো অপরাধ, প্রত্যেকটি দেশের অপরাধ আছে। কিন্তু তিনি এই যে একটা স্মেল পাওয়া যায় যে ভারতকে রক্ষা করার, ভারত যাতে সমালোচিত না হয়, ভারতের উপর দায় না যায়, অথচ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ, আমরা প্রতিদিন দেখি, এটা তো একজন সংসদ সদস্য মারা গেছেন, জি, বাংলাদেশের মানুষের যে আসলে ভারতের দ্বারা যদি কোনো ধরনের কিছু হয়ে থাকে, সেটার যে আসলে কোনো মূল্য থাকে না, মূল্যহীন। বর্ডারে মারা গেলেও আবার আমাদের বাংলাদেশিদের দোষ, তারা ওইখানে যায় কেন, তারা কেন ব্যবসা করে, তারা কেন গরু পাচার করে, মানে ঘুরে ফিরে ইনিয়ে বিনিয়ে দোষগুলো কিন্তু আমাদের দিকেই চলে আসে। মানে একটা হত্যাকাণ্ডকে জাজমেন্ট করার কোনো সুযোগ আছে বলে পৃথিবীর কোনো আইন এলাও করে না, কোনো মানবতা এটাকে বলে না যে কোনো হত্যাকাণ্ডকে আপনি কোনো কিছু দিয়ে জাজমেন্ট করতে পারবেন। হত্যা হত্যা, এটা কোনো কোনো কিছু এটাকে জায়েজ করে দেয় না। তো স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য যেটা করেছেন, এটা ওই যে আমাদের আহ যে চিরাচরিত আমাদের যে পররাষ্ট্রনীতির, জি, ভারতের ক্ষেত্রে বিশেষ করে যে নতশীল পররাষ্ট্রনীতির, সেটারই বহিঃপ্রকাশ আমি মনে করি। এবং তিনি এই জায়গায় তদন্তের আগে এই ধরনের মন্তব্য করা উনার উচিত হয়নি। হ্যাঁ, তদন্তের জি। মাধ্যমে যদি প্রমাণ হয় যে বাংলাদেশিরাই ওখানে ওনাকে আগে থেকে পরিকল্পনা করে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনবে, সেটা পরে দেখা যাবে। এখানে তো ভারতীয়দের সংশ্লিষ্টতা থাকতে পারে, ভারতীয় কোনো আহ কোনো গোষ্ঠীর জি, কোনো কোনো কিছুর কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। আমরা কিন্তু জানি না। আমাদের এটা অপেক্ষা করার, পোস্টমর্টেম রিপোর্ট, আরো অনেক কিছু আছে। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এগুলো রিউমার হতে পারে যে উনার, আমি অবশ্য একটা সংবাদে দেখেছি কলকাতার পুলিশ যেটা জানতে পেরেছে যে ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন, সেখানে গিয়ে তারা কিন্তু লাশ পায়নি। অনেকে বলছে যে লাশ নাকি ক্ষত বিক্ষত, টুকরো টুকরো। আসলে এগুলো আদত কতটুকু সত্য, হয়তো অনেক কিছু রিউমার হতে পারে। জি। আমরা ধারণা করে কোনো কিছু আমাদের যে জায়গা, আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের মন্ত্রীরা অহরহ এই সমস্ত কথাগুলো বলেন। এগুলো আসলে ওনাদের পদ পজিশনকে, ওনাদের ব্যক্তিত্বকে ছোট করে আমি বলে মনে করি। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাবো যে এই ধরনের একটি মন্তব্য যে তিনি করলেন, এটি কি আসলে ভারতীয়দেরকে সেভ করার জন্য? মানে এটা কি মনে আমার হয় তো তাই আপনার? মনে হচ্ছে, কারণ ভারতের ব্যাপারে যখনই কোনো প্রশ্ন ওঠে, যেমন ধরেন আমি এখানে ভিন্ন একটা প্রসঙ্গ আনতে চাই। আপনি জি, জানেন ভারতের কিছু পণ্য বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা জি, হয়েছে, কারণ ওই সমস্ত পণ্যে আপনার ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। এখন এটা তো আমাদের জাতীয় স্বার্থ। আমি নিশ্চয়ই ভারতের ওই পণ্যকে বাংলাদেশে এলাও করবো না, যদি আমার দেশের জনগণের স্বাস্থ্যের বিষয়টা আমি বিবেচনা করি। জি, আমাকে তো এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের একটা যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে মানুষ তার মতামত জানাতেই পারে। একটা অংশ যদি মনে করে যে আমি ভারতীয় পণ্য বর্জন করব, সেখানে সরকার কিন্তু এই পণ্যের পক্ষে প্রচারণা চালাতে পারে না। হ্যাঁ, সরকার তার ধারাবাহিক চুক্তির আওতাধীন তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সে কন্টিনিউ করতে পারে। বাট তারা যেভাবে একটা পক্ষ নিয়ে যেভাবে কথা বলে, বা এই জিনিসগুলোকে যেভাবে তারা ইউটিলাইজ করে, এটা কিন্তু একটা নির্দেশনা বহন করে। এই যে উনি একটা স্টেটমেন্ট আগেই দিয়ে বসলেন, এটা ওই যে ভারতের সাথে, জি, কারণ আমরা তো কিছুদিন আগে নির্বাচনের আগে লক্ষ্য করেছি, আমাদের আরো বড় দায়িত্বশীল ব্যক্তি ওবায়দুল কাদের বলেছিলেন ভারত আছে, আমরা আছি, নরেন্দ্র মোদী আছেন, শেখ হাসিনা আছেন। তো এগুলো তো ধারাবাহিক একটা প্রক্রিয়া, এক একটা এই কমেন্ট গুলো, এই কথাগুলো ওইটারই ইঙ্গিত বহন করে বলে আমি মনে করছি যে ভারতকে, মানে এখানে ভারতের তো দায় নাও থাকতে পারে,
ভারত এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তো নাও থাকতে পারে, ভারতের হয়তো কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা সেটা ডিফারেন্ট কিছু, বাট রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি না ভারত বাংলাদেশের একজন সংসদ সদস্যকে নিয়ে ওইখানে খুন করবে, সেটা আমি মনে করি না। বাট এই যে আগে থেকে আগাম বলে দেয়া, জি এটা কিন্তু ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম একটা ব্যাপার আমার মনে হয়। জি ধন্যবাদ। আপনার কাছে এবার একটু অন্য প্রসঙ্গে আছি, সেটি হচ্ছে শুধু সাধারণ নাগরিক নয়, কথিত সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্র অর্থাৎ ভারতের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার মতামত কি? মির্জা ফখরুল এই জায়গায় তিনার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তিনি দিতেই পারেন, বিরোধী দলের জায়গা থেকে তিনার এই ধরনের বক্তব্য খুবই স্বাভাবিক। জি এটা কম্পারেটিভলি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর তুলনায় ওনার বক্তব্য অনেকটা গঠনমূলক আমি বলতে পারি। ওনার জায়গা থেকে তিনি সে বক্তব্য দিতেই পারেন। তো জি এটা তো খুবই বাস্তব যে আমি একটু আগে আমার বক্তব্যে বলেছি, এটা হয়তো আবার রিপিট হবে, যে আমাদের তো প্রত্যেকটা হত্যাকাণ্ডের, ভারতের সাথে জি সংশ্লিষ্ট প্রত্যেকটা হত্যাকাণ্ডকে কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের উপর দায় চাপানো হয়, জি আহ এই দায়টা দেওয়া হয়। তো এটা আমি মনে করি ওইটারই ধারাবাহিকতা, ওইটাই হচ্ছে। আহ এখানে সুষ্ঠু তদন্তের পরে যে এখানে এটার সাথে সংশ্লিষ্ট তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সেটা দুই দেশের যে চুক্তিগুলো রয়েছে পারস্পরিক, সন্ত্রাসী বা জি বিভিন্ন ধরনের বন্দী চুক্তি বা বিভিন্ন বিষয়ে অনেক কিছু আছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এগুলো নিশ্চয়ই তারা সমাধান করবে। কিন্তু এটা কতটুকু সুষ্ঠুভাবে করা হবে, যদি এখানে কোনো ধরনের ভারতের সংশ্লিষ্টতা থেকে থাকে, আমরা সেই জায়গায় কিভাবে নিশ্চিত হব যে নেই, এই জায়গাগুলো এই আগাম মন্তব্য না করলে কিন্তু সুবিধা হইতো। তখন আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এখানে এখন ভারতেও কিন্তু বর্তমানে নির্বাচন চলছে। ভারতের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের তুলনায় যে খুব ভালো, এটা কিন্তু এই যে 19, 20, 49, 50 এরকম টাইপেরই। বাংলাদেশ, ভারত বা আমাদের সাউথ এশিয়ার সব দেশের মোটামুটি এইভাবেই রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি একই রকমই, বা তারপরে কিছু কিছু জায়গায় তারা আমাদের থেকে ভালো। তো আমি মনে করি এখানে ভারতের দায় রয়েছে। ভারত যেহেতু ঘটনাটা ভারতের টেরিটরির ভেতরে হয়েছে, জি তাদের জায়গা থেকে পার্শ্ববর্তী দেশের প্রতি তারা যেহেতু বন্ধু বলে, বন্ধু মনে করে, সে বন্ধুত্বের জায়গা, আইনের জায়গাটাকে তারা বড় করে দেখবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেন খুন হয়েছেন, কি কারণে, এবং ওনাকে কিভাবে পরিকল্পনা করে ওখানে নেওয়া হলো, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা প্রতিবেদন আকারে কূটনৈতিক চ্যানেলে আমাদের বাংলাদেশকে জানাবেন। এবং এই প্রক্রিয়ায় যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে ভারত সহযোগিতা করবে, এটা আমি মনে করি তাদের দায়িত্বশীল জায়গা থেকে। কারণ আমার বাড়িতে যদি একটা অঘটন ঘটে, আমি আমার স্বচ্ছতার খাতিরে, জি নিরপেক্ষতার খাতিরে এবং আমার ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেটার জন্য কিন্তু আমি সর্বোচ্চ সহযোগিতা করা, সর্বোচ্চ তথ্য প্রমাণ শক্তি, এটা আমার আমার নিজের উপর অটো একটা দায় এসে পড়ে। সেই জায়গায় মনে করি ভারত তার বিচক্ষণতার পরিচয় দিবে। জি ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে পুলিশ। পুলিশের এই ধরনের অপকর্ম রোধে আসলে করণীয় কি? পুলিশের আহ এই অপকর্ম রোধ করা আমাদের জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কঠিন। কারণ পুলিশের হাতে আর্মস আছে, ক্ষমতা জি আছে, রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স আছে। তো এটা প্রথমত হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন, আইনের চরম লঙ্ঘন। বাংলাদেশের সংবিধান মোতাবেক, আইন মোতাবেক আপনি কোনো ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারেন না, জি আনলেস যদি তাকে হাতে নাতে সাসপিশিয়াস কোনো কিছুতে আপনি যদি ধরতে না পারেন, সেটা ভিন্ন জিনিস। জি তো একজন মানুষ অপরাধ করতে পারে, সেই অপরাধের দায়ে তার বাবাকে আপনি ধরে নিয়ে আপনি আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যেতে পারেন না। আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। জি কিছুদিন আগে বাংলাদেশে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশ আলোচিত একটা বিষয় ছিল, যে একজন ইউটিউবার, রাফসানদার ছোট ভাই নামের জি ভদ্রলোক, তার বাবা মাকে একটা গাড়ি উপহার দিয়েছেন, এবং জি তার বাবা মা কোনো কারণে ওনারা ব্যাংকে ঋণ ছিল। দায়গ্রস্ত, জি ঋণ খেলাপি। কিন্তু এটা দেখেন কোনোভাবে কিন্তু সন্তানের উপরে দায় পড়ে না, কিন্তু স্বাভাবিকভাবে আমরা সামাজিক ভাবে এটাকে এমন ভাবে আজকে সবকিছু তালগুল মিলিয়ে ফেলেছি, তারপরে কিন্তু সেই দায়টা, এটা নৈতিক ভাবে আসে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আইনি ভাবে সে তার বাবা মার ঋণ, তার বাবা মার ব্যাপার, সে তার বাবা মাকে একটা জিনিস দিতেই পারে, জি এটা আলাদা বিষয়। কিন্তু আমাদের এই জিনিসগুলো এখন হয়ে গেছে, মানে এই অপব্যবহার করতে করতে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই জিনিসটাকে এভাবে করতে করতে সাধারণ মানুষের মন মগজেও এটা ঢুকে গেছে, যে বাবা একটা করেছে এটার দায় ছেলের, ছেলে একটা করেছে এটার দায় তার বাবা। আর এটা তো সুস্পষ্ট আইনের লঙ্ঘন, সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।
এখন আপনি আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে মানুষ অপরাধের শিকার হলে, ক্ষতিগ্রস্ত জি হলে, কোনোভাবে যদি মানুষের উপর জুলুম হয়, তার সর্বোচ্চ যাওয়ার যে জায়গাটা, শেষ জায়গাটা হচ্ছে আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়া, আদালতের কাছে যাওয়া। সেখানে গিয়ে, এবং আমি যতটুকু জানি, বাংলাদেশের আদালত বেশ কয়েকবার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে কোনো অপরাধীকে যেন সাদা পোশাকে পুলিশ তুলে না নিয়ে আসতে পারে। কিন্তু বাংলাদেশে অহরহ রাজনৈতিক ব্যক্তিদের গুমের যে ঘটনাগুলো আমরা যদি লক্ষ্য করি, বেশিরভাগ ঘটনাতেই লক্ষ্য করা যায় তাদেরকে সাদা পুলিশে, মানে জি আদালতের আদেশকে, নির্দেশকে কিন্তু সেটা পুলিশ মানছে না। এখন যারা আইনকে বাস্তবে আহ আহ, প্রতিফলন ঘটাবে, বাস্তবায়ন করবে, যারা বাস্তবায়ন করার দায়িত্ব যাদেরকে রাষ্ট্র দিয়েছে, যাদেরকে ভরণ পোষণ রাষ্ট্র দেয়, তারাই যদি এই ধরনের অপকর্ম করে, এই ধরনের বেআইনি কাজ করে, আসলে যাওয়ার জায়গা নেই। এটার জন্য আমাদের সম্মিলিতভাবে সব জায়গা থেকে সচেতনতা তৈরি করা এবং এগুলো প্রতিরোধ করা। এখন আপনি পুলিশ বাহিনীর সাথে কিভাবে প্রতিরোধ করবেন? আমি এই প্রতিরোধ মানে এটা লড়াইয়ের প্রতিরোধ বলছি না, এটাকে আহ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে সজাগ করা, তাদেরকে এ বিষয়ে সচেতন করা, সেটা শ্রমিক হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, পেশাজীবী হোক, ব্যবসায়ী হোক, যে আমরা কোনো বেআইনি কাজ আমাদের এই বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে হতে দিব না, এটা হতে দেওয়া উচিত না। এবং এই ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আমরা সভা সমাবেশের মাধ্যমে যদি মানুষকে সচেতন করতে পারি, দেশের সর্বোচ্চ মহলগুলোতে যদি এই বিষয়ে আমরা আরো বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, আমার মনে হয় তখনই এটা এটা প্রতিরোধ করা সম্ভব। এর আগে আসলে, কারণ এগুলোর পেছনে ওই ঘুরে ফিরে আমাদের নোংরা রাজনীতি, ওই পচে যাওয়া, গলে যাওয়া যে রাজনীতির যে প্র্যাকটিস হচ্ছে, ক্ষমতার রাজনীতি, পেশি জি শক্তির রাজনীতি, এগুলোই কিন্তু কাজ করছে, এগুলির কারণেই আজকে এই পরিস্থিতি। তো অবশ্যই এটার অবসান হওয়া উচিত। জি জনাব শাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিজ্ঞাপন বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন।